নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। অ্যাকচুয়ালি আমরা মানে খুব ইম্পর্টেন্ট আজকে ইস্যুর উপরে এন্ট্রি করছি। এমসিকিউ এর আগে দুটো ক্লাস আমরা নিয়েছি, সেগুলো ছিল ব্রড মানে সাবজেক্টিভ। কিসের উপরে? এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। তো এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি পড়তে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। ব্যাকের কয়েকটা জিনিস আপনাদের ইনফরমেশন দরকার। আমি এমসিকিউ পড়াবো, কিন্তু ব্যাকে আমরা যাব। ব্যাকে কোথায় যাব সেটা একটু দেখুন। আমরা কোথায় যেতে চাইছি? ব্যাকে এর হিস্ট্রিতে যেতে চাইছি। হিস্ট্রিতে যেতে চাইছি, সেটা হচ্ছে যে ইউএনইপি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা শুরু হয়েছিল হচ্ছে 1972। ইউনাইটেড নেশনস হঠাৎ কেন ফিল করলো যে তাদের এর উপরে কনভেনশন করতে হবে? বিকজ 1600 সালের যে 15 সালের যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পৃথিবীতে শুরু হয়েছে, তার ফলে আমরা ফসিল ফুয়েল বলতে যেটা বুঝি, ফসিল ফুয়েল মানে কি? যেগুলো কয়লা, তেল, আপনি ডিজেল, পেট্রোল যা নামেই ডাকুন না কেন, সেই ফুয়েলের যে সেই ফুয়েলের যে ব্যবহার, সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে প্রচুর বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড মানে আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত হয়। এবং তার ফলে কি হচ্ছে? এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল কি? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফল সব কিছুর উপরে পড়ছে। মেরু অঞ্চলের জল গলে যাচ্ছে বা অন্যান্য কিছু হচ্ছে, ওয়েদারের বিভিন্ন ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের প্রাণী এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের আরও কিছু টেকনোলজিক্যাল পদ্ধতিতে যে আমরা প্রত্যেক দিন আমাদের সমস্ত রেডিও ম্যাগনেটিক যে ওয়েভের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে আমরা যে কাজ করছি, তার ফলেও কিন্তু প্রচুর পশু পাখির উপরে এফেক্ট হচ্ছে এবং তারা অনেক সময় মারা যাচ্ছে। এবার এই ইউএনইপির হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়া। নাইরোবি। কেনিয়া নাইরোবিতে হচ্ছে ইউএনইপির হেডকোয়ার্টার, ঠিক আছে। এবার ফার্স্ট ওরা মানে করে মানে প্রথম, এর আগে যদি বলা হয় তাহলে এর মানে মুরিস ফেস্ট বলে একজন ছিলেন, যিনি ডাইরেক্টর ছিলেন আর কি এই ইউনাইটেড নেশনসের এই মানে এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের ডাইরেক্টর ছিলেন। তার ইনিশিয়েটিভে হয় প্রথম হচ্ছে 1972 এর 5 জুন। ভালো করে দেখুন, অর্গানাইজেশনটা কবে হয়? 1972 5 জুন। তাই যদি হয় তাহলে এটাকে আমরা রিলেট করতে পারি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কোন দিন হয়? অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে ইয়ের পরে গ্লোবাল মানে ইয়ের পরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ ফসিল ফুয়েল ব্যবহার না করে বা অল্প ব্যবহার করে তার মাত্রা ঠিক রেখে অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম মানে এনার্জি ইউজ করা, এবং সেই এনার্জি ইউজের মাধ্যমে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি ইউজের মাধ্যমে ডেভেলপমেন্টকে চালিয়ে যাওয়া। তার কারণ পর্যায়ে যদি আমরা ফসিল ফুয়েলের উপর নির্ভর করি, তার একদম স্বাভাবিক পরিবর্তন হচ্ছে
স্বাভাবিক এফেক্ট হচ্ছে পুরো পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং, এবং পুরো পৃথিবীতে তার বিভিন্ন এফেক্ট আছে। গ্লোবাল ওয়ার্মিং এর সঙ্গে ওয়েদারের ভীষণ অনেক কিছু এফেক্ট আছে, তা সেটা আমরা ইকোলজিতে পার্ট বাই পার্ট পরবর্তীকালে বুঝবো। আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হচ্ছে যে ওই 5 জুন, আজ থেকে 49 বছর আগে এটা শুরু হয়েছে। 30টা মানে ইয়ে ছিল, মানে এনভায়রনমেন্টে তখন 100টার উপরে কান্ট্রি যোগ দিয়েছিল। তো এবার আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাচ্ছি যে এইখান থেকে শুরু হচ্ছে যে আমাদের পৃথিবীকে বাঁচাতে হবে, এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে আমাদের জন্য, ফসিল ফুয়েল বেশি ব্যবহার করার জন্য এবং অন্যান্য টেকনোলজিক্যাল, তখন তার এই স্যাটেলাইট বেসড ব্যাপার প্রবলেমটা ছিল না। এখন তো নতুন স্যাটেলাইট বেসড প্রবলেমের জন্য বিভিন্ন পশু পাখির বিলীন হয়ে যাচ্ছে, সেটা অন্য ব্যাপার। তো চেন আমাদের যে চেন, মানে চেন অফ ফুড সমস্ত প্রাণীর জন্য দরকার, এবং চেন অফ যদি প্রাণী যারা যেটা তৈরি আছে যে চেন, সেই চেনটা ভেঙে গেলে পরে কিন্তু মানুষ হোক আর বাঘ হোক, বাঘের কয়েকটা বাঘ আছে, এইরকম ছিল না, আগে তো কোটি কোটি বাঘ ছিল হয়তো। তো এই যে পরিস্থিতি মানুষ উপরে চলে এসছে, এটা থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে এনভায়রনমেন্টের উপরে কন্ট্রোল আনা। তাহলে আমরা সরাসরি এমসিকিউতে চলে যাই ইম্পর্টেন্ট দিক থেকে। দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অফ ইন্ডিয়া enacted in 1986. 1986 এটা মানে অর্থাৎ এনভায়রনমেন্ট প্রোটেকশন যে অ্যাক্ট হয়েছে ইন্ডিয়াতে, সেটা 1986 এ হয়েছে। আবার দেখুন এটা আগে ইউপি এলডিএ তে এসছে, আবার দেখুন পরবর্তীতে একই কোশ্চেন একই পজিশনে আছে। ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স দ্য ওয়াজ পাস দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট। অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কবে হয়েছিল? এটা 1986 এ। অতএব দেখুন যেখানে একদম মানে মানে কোন ইয়েরও চেঞ্জ নেই, মানে অপশনেরও চেঞ্জ নেই, একদম এটাতে এখানেও বি এখানেও বি, অর্থাৎ চোখ বুঝে আপনি বির অপশনটা মনে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের যে কোশ্চেন ব্যাংকের কথা বলেছিলাম, হ্যাঁ আছে, এক একটা ইয়ের উপরে হাজার হাজার কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। সেই ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে ব্যাংক তৈরি করা হয়, সেটা মানে সেই পুরোটা কভার করা কারোর পক্ষে সম্ভব না। হ্যাঁ, সেখান থেকে ইম্পর্টেন্ট গুলোকে অবশ্যই কভার করা সম্ভব, এবং যেগুলো কঠিন জিনিস কোনো কারোর মানে কোনো এজেন্সির কোনো মানে নিয়োগ এজেন্সির মধ্যে নেই। যে এজেন্সি যেমন পরীক্ষা হবে তেমন, যেরকম ধরুন কনস্টেবলের পরীক্ষা হলে দৌড়ানোর টেস্ট নেবে, অন্য কিছু নেবে। কিন্তু আপনি যখন আপনার সঙ্গে যেমন ডব্লিউবিসিএস এর পরীক্ষা আপনি যখন দেবেন, তখন আপনার মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কতটা আছে সেটা বোঝার জন্যে সেই রকম ধরনেরই কোশ্চেন করা হবে, যে কোশ্চেন দিয়ে বোঝা যাবে যে ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এবং আপনি মানে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডের ব্যাপারে কতটা সচেতন। পরবর্তীকালে ট্রেনিং এবং কাজের মাধ্যমে তো আপনি শিখবেন। প্রথমে তো আপনাকে সিলেকশন করা হবে কিসের ভিত্তিতে? আপনার মানসিক সচেতনতার ভিত্তিতে, এবং আপনার মনের মধ্যে কোনগুলোকে মনে হচ্ছে যে এখন ইম্পর্টেন্ট, পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট সেটা। আর সেইটা খুঁজে বের করার জন্যে হাতির 7 পা মানে ঘোড়ার 7 পা আছে না পায়ের মানে কি বলে সাপের পা আছে, এইগুলো কোনো প্রশ্ন হতে পারে না। প্রশ্ন যেগুলো পরবর্তী এসছে এবং যেগুলো পরবর্তীকালে মানে রিপিট হবে, সেটাই প্রশ্ন। দ্য এনভায়রনমেন্ট রেফার্স টু, এনভায়রনমেন্ট কি রেফার্স করে? দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড অফ ল্যান্ড, ওয়াটার, এয়ার, প্ল্যানেটস অ্যান্ড অ্যানিমালস। এনভায়রনমেন্ট কি দিয়ে তৈরি? তাহলে কি বলা? ন্যাচারাল ওয়ার্ল্ড, ল্যান্ড, ওয়াটার, এয়ার, প্ল্যানেট, অ্যানিমালস অ্যান্ড দ্যাট এক্সিস্ট অ্যারাউন্ড ইট। অর্থাৎ এইগুলো এই মানে অ্যানিমেলের অ্যারাউন্ডে যা যা আছে, অ্যানিমেলের মধ্যে প্রাণীও মানুষকেও ধরে নিন, যা যা আছে ওয়ার্ল্ডের সমস্ত কিছু কিন্তু তাহলে এই এনভায়রনমেন্টের মধ্যে পড়ছে। তাহলে এটা রাইট। দ্য সাম টোটাল অফ কন্ডিশনস হুইচ সারাউন্ডেড হিউম্যান বিংস টু এ গিভেন পয়েন্ট অফ টাইম। অবশ্যই এটাও ঠিক। তার কারণ সাম টোটাল অফ এ কন্ডিশনস দ্যাট সারাউন্ডেড হিউম্যান বিংস টু এ গিভেন পয়েন্ট অফ টাইম।
একটা নির্দিষ্ট সময় হিউম্যান বিং এর চারপাশে যে মানুষের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে বা যে স্থিতাবস্থা আছে সেই সেটা এনভায়রনমেন্টের পার্ট। The interacting system of physical, biological and cultural elements which are interlinked. তাহলে এই যে দেখুন এই যে সিস্টেম বায়োলজিক্যাল, ফিজিক্যাল এবং এলিমেন্ট হুইচ আর মানে ইন্টারলিঙ্ক, এটাও কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট। অর্থাৎ এর উত্তর হচ্ছে অল দ্য অ্যাবভ, বি সবচেয়ে উত্তর পাবো। আর সব পরের কথা বলছি যে আমি যেটা প্রতিদিন বলি, এখনো বলবো, বলেই যাব যে আপনারা গ্রাজুয়েশন যারা ডব্লিউবিসিএস যারা আসতে চান, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জবে আসতে চান, তারা 22-23 বছরের মধ্যে ঢুকুন। তার কারণ তা না হলে 28 বছর, 30 বছর, 32 বছর বয়সে আপনি যখন ঢুকছেন, অন্য গ্রুপ থেকে পরীক্ষা দিয়ে এসে ঢুকে আপনি ফার্স্ট হচ্ছেন বা সেকেন্ড হচ্ছেন, ওগুলো কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে যে আপনি এই বছরে 22 বছর ঢুকছেন মানে পরের বছরের যে ফার্স্ট হচ্ছে তার উপরে থাকছেন, এটাই ম্যাটার করে। তারপরের বছরে যে ফার্স্ট হচ্ছে তার উপরে থাকছে, তারপরের বছর যে ফার্স্ট হচ্ছে তার উপরে থাকছে, আবার আপনার আগেও যারা ফার্স্ট হয়ে এসছে তাদেরও উপরে থাকছেন। তার কারণ আপনি 22 বছর ঢুকেছেন, আগের বছর যে ফার্স্ট হয়েছিল সে 28-30 বছরে ফার্স্ট, 30 বছরে সে ফার্স্ট হয়েছে, 28 বছরে সে ফার্স্ট সেকেন্ড হয়েছে। অর্থাৎ ডব্লিউবিসিএস এর র্যাঙ্কের কোনো ভ্যালুই নেই, নো ভ্যালু। তার আপনাকে পারফর্ম করলে আপনাকে ভালো, আপনি ভালো পারফর্ম না করতে পারলে ভালো না। এবং র্যাঙ্ক আটকে মানে ইয়ারকে মানে কোনো বছরকে ওভারল্যাপ করে গিয়ে নিচের অফিসারকে অন্য অফিসারের উপরে বসানোর। হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনি এই বছরে চাকরি পেলে পরে আপনি ওই আগের বছরে যে আছে ফার্স্ট হয়েছে তার উপরে আছে, মানে আগের বছর যদি আপনি মানে লাস্ট র্যাঙ্ক করেও থাকেন, কিন্তু পরের বছর যে ফার্স্ট হবে তার উপরেই থাকবেন। অর্থাৎ 22 বছরে আপনি 30 বছরের সে, পরের বছরে সে কি হবে, 9 বছর আগে চাকরি থেকে রিটায়ার করে যাবে আপনার 9 বছর আগে। ব্যাপারটা এখানে ওই 9 বছর, লাস্টের 9 বছরই হচ্ছে ক্রিম অফ দ্য সার্ভিস, ওখানেই অল প্রমোশন এবং হাইয়েস্ট প্রমোশন ওখানেই আছে। অতএব যারা ডব্লিউবিসিএস এ ঢুকতে চান খুব তাড়াতাড়ি ঢুকুন, এবং ডব্লিউবিসিএস এ ঢুকতে হলে পারে, এবং এর জন্য লাগে না 1-1.5 বছরের বেশি সময় লাগে না। গ্রাজুয়েশনের সঙ্গে টুকটুক করে এগিয়ে যাওয়া, কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে গ্রাজুয়েশন যেবার হচ্ছে তার 7-8 মাস পরে, 8-10 মাস পরে প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে এবং তারপরে মেন পরীক্ষা দিয়ে 1 বছর এই গ্রাজুয়েশনের পরের বার পরীক্ষা দিয়ে প্রত্যেক বছরই 2-1 ঢুকে। তার মধ্যে যদি আপনি উদাহরণ দিতে চান, আমার কাছে আমার সঙ্গে আর একজনের সঙ্গে আমিও আছি, সেরকম ব্যাপার। অতএব ঢোকান যায় না সেটা নয়, এটা আপনার উপর নির্ভর করবে আপনি কতদিনে ডব্লিউবিসিএস পাবেন, 1 বছরে, 5 বছরে, 10 বছরে না কোনোদিন পাবেন। যে ওইসব আলোচনা ছেড়ে যাই, আমরা এনভায়রনমেন্ট ইজ কম্পোজিট স্টেট অফ এনভায়রনমেন্টে কি আছে, বায়োটিক ফ্যাক্টর নিশ্চয়ই আছে, বায়োটিক ফ্যাক্টর তো নিয়েই এনভায়রনমেন্ট তৈরি। ফিজিওগ্রাফিক ফ্যাক্টর, হ্যাঁ নিশ্চয়ই আছে, ফিজিওগ্রাফিক ফ্যাক্টর প্রত্যেকটা বায়োটিক ফ্যাক্টরের, সেটা মাইক্রোস্কোপিক হোক বা মানে মানুষের মতন হোক বা হাতির মতন হোক বা ডাইনোসরের মতন হোক। জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর একটা আছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর হচ্ছে প্রচুর থাকে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে, যারা ম্যাক্সিমাম হচ্ছে ইউজফুল, এক্সেপ্ট এই যে মানে করোনা জাতীয় যেগুলো মানে জীবও না, জড়ও না, ভাইরাস, এবং ওরাও অ্যাবায়োটিকের মধ্যে পড়ে, অর্থাৎ করোনা ভাইরাস, এবং সেগুলো আমাদের হয়তো অ্যান্টিবায়োটিক মানুষের মধ্যে ঢুকে গেলে জীবন্ত মানুষের কিছু আছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর আছে, ক্ষতি করে, ম্যাক্সিমামটা কিন্তু ক্ষতি করে না। এইবার সেটা ওই মানে প্রশ্নটা, অর্থাৎ অল অফ দ্য অ্যাবভ হচ্ছে এখানে উত্তর হবে, অ্যাবায়োটিক ফ্যাক্টর আর ফিজিওগ্রাফিক ফ্যাক্টর আর বায়োটিক ফ্যাক্টর। বায়োটিক হচ্ছে প্রাণীজ জিনিস, ফিজিওলজি হচ্ছে যে যেটা প্রাণীদের যেটা সে মাইক্রোস্কোপ হলো সেটা কেমন দেখতে, আর এটা হলে এই সবগুলোই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট কি দিয়ে তৈরি হয়, কম্পোজিট স্টেট অফ এনভায়রনমেন্ট। না, এনভায়রনমেন্ট কি দিয়ে তৈরি, এইগুলো তৈরি বায়োটিক ফ্যাক্টর দিয়ে তৈরি, জিওগ্রাফিক ফ্যাক্টর দিয়ে, অ্যাবায়োটিক ফ্যাক্টর দিয়ে তৈরি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইজ এ ম্যাটার অফ intergeneration sensibility in aspect of use of। দেখুন আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট আছে, এটার একটা ধরুন দিন দিন চেঞ্জ হচ্ছে, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে প্রক্রিয়া, তার কারণ আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে কোনটা বলছি, যে
ফসিল ফুয়েল ব্যবহার বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড ক্রিয়েট করে এরকম মানে বন্ধ করে কয়লা, তেল, পেট্রোল, আপনি যাই বলুন, যাকে যে নামেই ডাকুন, তার বাই প্রোডাক্ট যে মানে পলিথিন বা পলিস্টারের জামা কাপড় এরকম যে কিছু যাই ধরুন না কেন, কোনোটাই কিন্তু না। অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে এমনভাবে ব্যবহার করতে হবে যেটা আমাদের এনভায়রনমেন্টকে খারাপ করবে না। অর্থাৎ নেচারের মধ্যেই খুঁজে পেতে হবে, সবসময় ফসিল ফুয়েলকে অ্যাভয়েড করতে হবে, অল্টারনেটিভ ফুয়েলের ব্যবস্থা করতে হবে। এখন অনেক অল্টারনেটিভ ফুয়েলের ব্যবস্থা করা হচ্ছেও, অর্থাৎ আমরা সেদিকে যাচ্ছি, সবাই সচেতন হয়েছে। ওই 1972 পর থেকে কিন্তু আস্তে 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 আজকে 2020-21 সালে বা কিন্তু আজকে সমস্ত দেশই কম বেশি সচেতন, এবং তাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আইনও তৈরি আছে যে এইটা কি করে করতে হবে, মানে এই মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি করে করতে হবে। অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কি, মিনিমাম ইউজ অফ রিসোর্সেস আর মিনিমাম ইউজ অফ মানে ফসিল ফুয়েল হচ্ছে কয়লা, পেট্রোল, ডিজেল এবং তাদের বাই প্রোডাক্ট, যে বাই প্রোডাক্ট দিয়ে পলিথিন যেগুলো অনেক কিছু আমরা তৈরি হয়, প্লাস্টিক, পলিথিন এগুলো তৈরি হয়। এইটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে হোয়াট the title of the Rio 20 Declaration. Rio 20 Declaration হচ্ছে যে এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, সেটা রিওতে প্রথম হয়েছিল। এটা যে টাইটেল ছিল সেটা হচ্ছে দ্য ফিউচার উই ওয়ান্ট। এটা দেখুন ঝাড়খণ্ড টেস্ট, এটা পরেও আসবে, বিভিন্ন পরীক্ষায় পরেও আসবে। তার কারণ এই যে রিও 20 যে মিটিং, ব্রাজিলের রিওতে যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংটা খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল। প্রথম ওয়ার্ল্ড ক্লাসের যে সমস্ত ওয়ার্ল্ডের প্রতিনিধিদের নিয়ে যে এটা হয়েছিল, হয়েছিল যে সামিটটা হয়েছিল রিও 20, সেটা হচ্ছে আপনার ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলে আমরা জানি। সেটাতে কিন্তু সমস্ত প্রায় 193টা দেশের সংযুক্ত হয়েছিল এবং সবাই একসঙ্গে করেছিল। এই আর্থ সামিটও তাই, মানে একই রকম। পরের কোশ্চেনটা যেটা আছে, এই যে ফিউচার উই ওয়ান্ট এর মানে থিম টাইপের, যেমন পুজোর থিম থাকে না, সেরকম একটা থিম। মানে এই যে রিও 20, ব্রাজিলের রিওতে যে ওই এনভায়রনমেন্ট ইউএনইপি মানে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোটেকশনের যে মানে প্রথম বড় সামিট, সেটা হয়েছিল ব্রাজিলের রিওতে। এটা হচ্ছে রিও 20 নামে পরিচিত, এটা রিও 20+ নামেও পরিচিত, এটা আর্থ সামিট নামেও পরিচিত। যে নামে যাবো না কেন একই ব্যাপার, দ্য ফিউচার উই ওয়ান্ট, এটা ছিল থিম। দ্য ফার্স্ট আর্থ সামিট ওয়াজ মানে হেল্ড অ্যাট ভার্সানি, হচ্ছে এই যে রিও ডা জেনারিও হচ্ছে ব্রাজিলে। দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স হেল্ড ইন রিও ডা ব্রাজিল ওয়াজ, একই জিনিস দেখুন, ঘুরে ফিরে একই জিনিস আসছে কিন্তু পরীক্ষায়। এইটাই আমি বলছি যে আপনি ইম্পর্টেন্ট খুঁজে, মানে যেটাকে আনইউজুয়াল, এই রিওকে যদি আরো ঘুরিয়ে ফিরিয়ে রিওর কোন জায়গায় কত মানে কোন কোন দেশগুলো যায়নি, কোন কোন দেশগুলো গেছিল, এইসব নিয়ে ওরকম অত ডেপথে গিয়ে আপনাকে ওরকম কোশ্চেন করবে না। আপনি রিওতে হয়েছিল এটাই জানেন, একজন সুস্থ মানে লোক, মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ চালাতে পারবে, তার যতটুকুন জ্ঞান দরকার ততটুকুনি আপনাকে জিজ্ঞাসা করবে। আপনার পার্সোনালিটি টেস্টে যেরকম কোনো প্রশ্নই জিজ্ঞাসা করা হয় না যে এটা কি ওটা কি, এরকম কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় না। আপনার সঙ্গে আপনার পার্সোনালিটি কি সেটা বোঝার জন্য কিছু আলোচনা করা হয়। সবাই আজ যে যায় এবং হাসতে হাসতে বেরিয়ে আসে ইন্টারভিউ থেকে। আর কিন্তু তার আগে মক ইন্টারভিউ সব দিকে ভয়টা দেখে লোক অনেক কিছু করে, ঠিক আছে। কিন্তু মেন ব্যাপার এটা নয়, মেন ব্যাপার হচ্ছে সত্যি সত্যি আপনি কোন কাজের সঙ্গে যুক্ত, সেই কাজের পরীক্ষাতে আপনি সুইটেবল কিনা সেটাই দেখে নেওয়ার ব্যাপার। WBCS এ এটাই দেখা হয়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ জবে এটাই দেখা হয়, এবং তার নিচেও যে সমস্ত ক্লারিক্যাল জব আছে তারাও এর সঙ্গে যুক্ত, WBCS এর যুক্ত। তার কারণ পরপর হচ্ছে তো WBCS এর সঙ্গে সবাই যুক্ত। আমাদের যে সিভিল সার্ভিস টোটালটাই হচ্ছে যে আমরা তাদের কি কি স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টাল ইস্যুস, স্ট্যান্ডার্ড জিনিস আমাদের জানার কথা, সমস্ত কিছু সেই স্ট্যান্ডার্ড জিনিসটুকু তার ডিটেলসে জানতেই হবে, ডক্টরেট রাখতে হবে সব বিষয়ে। তার সেই পরীক্ষা নয় ডেফিনেটলি। সেই জন্য যে সমস্ত মানে ইনস্টিটিউশন বড় করে বলবে যে আমরা অনেক কিছু শেখাই, অনেক কিছু করে, অনেক কঠিন প্রশ্ন আপনার হাতে ধরে দেবে, আর আপনি যেদিন হাতে ধরে নিয়ে চলে আসবেন 1 লাখ টাকা দিয়ে, সেদিন থেকে বুঝবেন যে আপনি WBCS পেলেন না। তো WBCS পেতে হলে পারে আগে নিজে তৈরি করুন, নিজের ভেতর থেকে কীভাবে বাদ দিতে হয় আর কোনটাকে শিখতে হয়, মনে রাখতে হয়,
এটা না মানে তৈরি করতে পারলে পারে, তাহলে আপনাকে কারোর কাছে সাহায্য নিতে হবে, ইনজেক্ট করতে হবে মাথায় যে হ্যাঁ এইগুলো তো ইম্পর্টেন্ট। এটা প্র্যাকটিস করতে করতে আপনিও 6 মাস 1 বছরের উপরে নিজেই বুঝে যাবেন যে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট নয়। আর তার জন্য আমি আছি, আমি আপনাদের সঙ্গে 2 বছর আছি, কোনো প্রবলেম নেই। 2-3 বছর আর নিশ্চয়ই আছি, কোনো প্রবলেম নেই। আমি আছি, মানে আমি বলতে থাকবো যে কোনগুলো ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের দিতে থাকবো। ইন্টারন্যাশনাল কনফারেন্স হেল্ড ইন রিও জেনেরিও কোথায় হয়েছিল, মানে কিসের উপরে দিয়েছিল? ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা কতবার বিভিন্ন জায়গায় আসছে দেখুন। ওই রিও ব্যাপারটা 1992-তে হয়েছিল। হোয়াটস দ্য লেয়ার অফ গ্যাসেস অ্যারাউন্ড দ্য, এটা 1992-তে হয়েছিল কিন্তু, মানে এই রিও মানে, এবং এটাও যেরকম 1992-এই মানে এসেছিল একটা পরীক্ষায়, কিন্তু এটা 1992-এই কিন্তু এটা হয়েছিল, এই যে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সেটা রিওতে, ব্রাজিলের রিওতে। হোয়াট ওয়াজ দ্য থিন লেয়ার অফ গ্যাসেস অ্যারাউন্ড দ্য কল্ড, আমরা কি ওটাকে অ্যাটমসফিয়ার বলি। আমাদের সঙ্গে যে গ্যাস মানে 10 কিলোমিটার পর্যন্ত যে এরিয়া আছে, সেটা তো 10 কিলোমিটার কেন, 2600 কিলোমিটার পর্যন্তই তো অ্যাটমসফিয়ার আছে। তার বাইরের তারটা তো এক্সোস্ফিয়ার, মানে যেখানে অ্যাটমসফিয়ার নেই। তো 2600 মাইল আর 34,000 কিলোমিটার হবে, তার উপরে নেই, তার নিচের পোর্শনটা আছে। আর সব থেকে মানে বেশি এনভায়রনমেন্ট পাওয়া যায় হচ্ছে এই আমাদের ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটোর মধ্যে। আমাদের কেবলই 10 কিলোমিটার আর তারপরে 10 কিলোমিটার উপরে, তার উপরে নির্ভর করে। দ্য এয়ার ইজ অ্যান কি বলছে, এই যে কম্পাউন্ড, অবশ্যই কম্পাউন্ড। আর এয়ার ইজ এ কম্পাউন্ড, এটা নয়। এলিমেন্ট, এটাও তা বলা ঠিক হবে না। ইলেকট্রোলাইট বলা ঠিক হবে না, ঠিক। এটা হচ্ছে মিক্সচার, সমস্ত কিছু মিক্সচার হচ্ছে এয়ার। এয়ারের মধ্যে সব আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, বা আপনার বিভিন্ন ধরনের গ্যাস আছে, অ্যাবায়োটিক ফ্যাক্টর আছে, বিভিন্ন জিনিস আছে। অর্থাৎ এয়ার মানে এয়ার ইজ এ মিক্সচার। তাতে ধুলো আছে, মানে ডাস্ট আছে, সব কিছু মিলিয়ে মিক্সচার। পার্সেন্টেজ অফ নাইট্রোজেন ইন ড্রাই এয়ার 78%। 78%, অর্থাৎ আমরা সবাই জানি যে মানে আমাদের এনভায়রনমেন্টে সব থেকে বেশি কি থাকে, মানে গ্যাস কোনটা থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। তার পার্সেন্ট কত? 78%। এটা মনে রাখবেন, এটা মানে খুবই কমন কোশ্চেন, এই কোশ্চেনই আসবে। মানে এটাকে মানে মন নয় যে আপনাকে মানে এই যে মানে এটা ধরুন, মানে আপনি কি সায়েন্সের যে সাবজেক্টেই পড়ুন না কেন, তার ইন ডেপথে গিয়ে ওই ডিটেলসে গিয়ে ওসব রকম করে আসবে না, এইভাবেই আসবে। মানে যেটা আপনার ওইটুকু জানার কথা। তার কারণ আপনি যে মানে ইংলিশ অনার্স পড়েছে, সে নিশ্চয়ই সায়েন্সের ওই জিনিসটা পড়েনি। যে হিস্ট্রি অনার্স পড়েছে, সে নিশ্চয়ই ওটা পড়েনি। আবার যে সায়েন্সে করেছে, সে আবার সাধারণ মানে হিস্ট্রি পড়েনি। অতএব সমস্ত সাবজেক্ট থেকেই যেটা না, অতএব সমস্ত সাবজেক্ট থেকেই যেটা নেওয়া হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যুস। 9. Which of the following considered to be the concentration of carbon dioxide of natural balance in atmosphere? এটা which of the following is considered to be the optimum concentration, মানে কার্বন ডাইঅক্সাইড আমাদের যে অ্যাটমসফিয়ার আছে তাতে ম্যাক্সিমাম কত থাকা উচিত, তার উপরে গেলে পরে মানে এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের দিকে যাবে। আমাদের মানব সভ্যতা বলুন, প্রাণীকুল বলুন, সমস্ত কিছু, উদ্ভিদকুল, সমস্ত কিছু ধ্বংসের দিকে যাবে। সেই ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কার্বন ডাইঅক্সাইড এয়ারে থাকা উচিত হচ্ছে 0.03%। 0.03%-এর বেশি হলে পরে তখন প্রবলেম, তার আগে কোনো প্রবলেম নেই। Which one of the following is noble gases is not present in the air? এটা হচ্ছে র্যাডন। নোবেল গ্যাস, 7টা নোবেল গ্যাস আছে। 7টা নোবেল গ্যাস আছে মোটামুটি আমাদের ইয়েতে, মানে 7টা মতন নোবেল গ্যাস আছে। সেই নোবেল গ্যাসের মধ্যে ইয়েটা এই র্যাডন হচ্ছে, এই যে হিলিয়াম, অ্যালগন, এইগুলো সবই কিন্তু নোবেল গ্যাস। কিন্তু এই নোবেল গ্যাসের মধ্যে মানে বাতাসে কোনটা পাওয়া যায় না, সেটা হচ্ছে র্যাডন। র্যাডনটা বাতাসে পাওয়া যায় না। আর বাদ বাকি গুলো কিন্তু এই যে সবই নোবেল গ্যাস, এটাও নোবেল গ্যাস, এটাও নোবেল গ্যাস, 7টা আছে।
7টা নোবেল গ্যাস আছে, কিন্তু র্যাডনটাকে বায়ুমণ্ডলের মধ্যে পাওয়া যায় না। ইন দ্য অ্যাটমসফিয়ার দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ ইজ অফ, মানে অ্যাটমসফিয়ার সবথেকে কি বেশি আছে, 78% কোনটা, একটু আগেই তো আমরা পড়ে এলাম, সেটা হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ 78% নাইট্রোজেন হয়, যদি হয় তাহলে সেটাই সঠিক উত্তর। দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গ্যাস ইন দ্য ইয়ার ইজ, দেখুন সেম, এই সেই নাইট্রোজেনই সেম, দেখুন সেম জিনিসই আসছে এর সঙ্গে, একই ইয়েতে, এখানে সি ছিল এখানে ডিতে এসছে। এটা কি, বিহার পাবলিক সার্ভিস, বিহারের যেমন, অর্থাৎ বিহার স্টেট সার্ভিস যেটা বিএসসি, স্টেট বিহার সিভিল সার্ভিস বিসিএস, আর আমাদের ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। আর এখানে কি এসছে, উত্তরাখণ্ডের ইউডিএ এবং এনডিএ, আপার ডিভিশনাল ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টেও সেই কিন্তু সেই সেম কোশ্চেন এসছে। অর্থাৎ মানে খুব একটা বেশি গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে দেখবেন যে একটা কোশ্চেন সেটা ইউডিএলডিও তো আসতে পারে এবং সেম কোশ্চেন ইউপিএসসিতেও আসতে পারে। অর্থাৎ মানে মানুষ খুঁজে বের করেছে যে এ কোন স্ট্যান্ডার্ডে কি জিনিস জানে এবং মনে রাখার চেষ্টা করে, তার উপর নির্ভর করে এটা হয়। All the plants and trees vanishes from the earth, the gas which will decrease, মানে যদি সমস্ত প্রাণী উদ্ভিদ ইয়েতে থেকে পৃথিবী থেকে ইয়ে সরে যায় তাহলে কি হবে, কি কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড, তার মানে ইয়ে কার্বন, প্ল্যান্ট এন্ড ট্রিজ ভ্যানিশ ফ্রম দ্য আর্থ, দ্য গ্যাস হুইচ উইল ডিক্রিজ, সেটা হচ্ছে অক্সিজেন ডিক্রিজ করবে। তার কারণ এই কার্বন ডাইঅক্সাইড কি, এই গাছ কি করে, গাছ কার্বন ডাইঅক্সাইডকে ইয়ে করে, মানে নেয়, সেটা তারপরে ইয়ের দ্বারা মানে সূর্যের আলোয় ফটোসিনথেসিস হয় পাতাতে, সেখান থেকে এনার্জি নিয়ে গাছ বাঁচে আর ইয়ে করে কে রিলিজ করে কি অক্সিজেন। অর্থাৎ সে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং অক্সিজেন রিলিজ করে। স্বাভাবিকভাবে তার উত্তর হচ্ছে সমস্ত গাছ না থাকলে অক্সিজেন মাত্রা পৃথিবীতে কমে যাবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য ট্রি, গাছের কোনো ফাংশন নাই কি, অ্যাবজর্পশন অফ কার্বন ডাইঅক্সাইড, এটা ফাংশন গাছের, গাছে কার্বন ডাইঅক্সাইড না নিলে ওরা খাদ্যই তৈরি করতে পারবে না। অ্যাবজর্পশন অফ নয়েজ, হ্যাঁ নয়েজ ইয়ে করে, নয়েজ প্রোটেকশন করে, মানে গাছপালা এক জায়গায় থাকলে অন্য জায়গা থেকে নয়েজ আসতে একটু অসুবিধা হয়। রিল্যাক্সিং, রিলিজিং অক্সিজেন এটাও করে। অর্থাৎ এয়ার পলিউশন, এটা হচ্ছে উত্তর, নট ফাংশন অফ দ্য ট্রি, মানে গাছ কোনোদিন এয়ার পলিউশন করে না, এয়ারকে আমাদের জন্য ভালো করে দেয়, অর্থাৎ অক্সিজেন মাত্রা বাড়িয়ে দেয়, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমিয়ে দেয়। তো এইটা জানতে হবে। দেখুন এটা আরটিএস, এটা খুব মানে একটা ইম্পর্টেন্ট এক্সামে এসছে, এটা মানে ভ্যালিড কোশ্চেন। কোনো কোশ্চেন কি আপনারা এর আগে পেলেন যেটা খুব কঠিন কোশ্চেন? Which of the following does not add the carbon dioxide to carbon cycle on the planet of Earth? এবার এই যে which of the following does not add the carbon dioxide to the carbon cycle না, কার্বন দেখুন কার্বন সাইকেল হচ্ছে কোনো জিনিস থেকে মানে কার্বন নিলে সেখান থেকে কার্বনই আপনার গ্যাসই উৎপন্ন হবে এবং সেটাই ছড়াবে চারিদিকে, এটাই নিয়ম। কিন্তু একমাত্র ফটোসিনথেসিস যেটা আছে, যেখানে কার্বন নিয়ে, আমি একটু আগে পাতার উপর বললাম না, গাছ পাতার উপরে মানে পাতায় ফটোসিনথেসিস করে, আমরা ক্লাস 6-7 পড়েছি তো এগুলো, ফটোসিনথেসিস করে এবং ফটোসিনথেসিসের মাধ্যমে মানে খাদ্য উৎপন্ন করে, কি নেয় কার্বন ডাইঅক্সাইড, ছাড়ে কি অক্সিজেন। তো স্বাভাবিকভাবে ফটোসিনথেসিস এটা উত্তর হবে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাড দ্য কার্বন ডাইঅক্সাইড সাইকেল ইন দ্য প্ল্যানেট আর্থের যে কার্বন ডাইঅক্সাইডের সাইকেল আছে, সেই সাইকেলটা মানে কার্বন ডাইঅক্সাইড মানে রেশিও চলতে থাকা আর কি, কন্টিনিউয়াসলি চলতে থাকা, সেই রেশিওকে ইয়ে করে কি ফটোসিনথেসিস। এটা করে না, বাদ বাকি মানে করে, রেসপিরেশনে করে, আমরা অক্সিজেন নিই কার্বন ডাইঅক্সাইড ছেড়ে। ডিকে অফ অর্গানিক ম্যাটার এতে করে, ডিকে অর্গানিক ম্যাটার ডিকে করলে কার্বন ডাইঅক্সাইড থাকে, ভলকানিক অ্যাকশনেও কার্বন ডাইঅক্সাইড থাকে, কিন্তু ফটোসিনথেসিস করলে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় এবং আমরা অক্সিজেন রিলিজ করে। দ্য কনসেপ্ট অফ ওয়েদারিং রিলেটস টু ওয়েদারিং রিলেটস টু তা এই দেখুন, ডিপোজিশন অফ ডিকম্পোস্ট মেটেরিয়াল, এটা নয়, ডিকম্পোস্ট মেটেরিয়াল ওয়েদারিং এর মানে ওয়েদার ভালো রাখার জন্য নিশ্চয়ই সেটা কোনো জিনিস নয়। চেঞ্জ ইন দ্য ওয়েদার কন্ডিশন অফ ডে টু ডে, মানে আমরা যতই কার্বন বাড়িয়ে যাবো, আমরা যত পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিং বাড়িয়ে যাবো, চেঞ্জ হবে ক্লাইমেটের। ন্যাচারাল প্রসেস লিডিং টু দ্য ডিকম্পোজিশন অফ রক্স,
দ্য কনসেপ্ট অফ ওয়েদারিং হচ্ছে মানে ওয়েদারে কি করে, এটা বেসিক্যালি করে হচ্ছে যে পাথর যে রক্সগুলো আছে সেই রক্সগুলো ন্যাচারাল বৃষ্টিতে এবং এতে ক্ষয়ে 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 কিন্তু নিচের দিকে আসতে শুরু করে, মানে মেনল্যান্ডের দিকে আসতে শুরু করে। দ্যাটস সো দ্য মানে অ্যান্সার ডেফিনেটলি দ্য এই যে সি ন্যাচারাল হচ্ছে এই হচ্ছে পাথরটা রক্সগুলো ডিগ্রেডেশন হয়, ফলে কি হয় জলের মাধ্যমে সেগুলো সেই ডিগ্রেডেশন রস মাটির মতন মানে মাটি হয়ে আমাদের নিচের দিকে আসতে থাকে। দ্য হেডকোয়ার্টার মানে প্লেনল্যান্ডের দিকে আসে। দ্য হেডকোয়ার্টার্স অফ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন লোকেটেড অ্যাট জেনেভা। এটাতে কিছু এক্সপ্লেনেশন করার নেই বলে আর কিছু এক্সপ্লেন করলাম না। EPA stand for, what is EPA stand for? Environment, এটা হচ্ছে Environmental Prohibition Agency, Environmental Prohibition Agency। এটা মানে EPA এর কিছু EPA ফুল ফর্ম এটা মনে রাখা দরকার। NEA stand for, NEA হচ্ছে ন্যাশনাল এনভায়রনমেন্টাল অথরিটি। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এই EPA কবে ফর্ম হয়েছিল আর NEA কত ফর্ম হয়েছিল এটা ইম্পর্টেন্ট, সেটা পরে জেনে নেবেন আপনারা। দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য গ্রিনপিস ইন্টারন্যাশনাল ইজ লোকেটেড অ্যাট, গ্রিনপিস হেডকোয়ার্টার কোথায়? আমস্টারডাম, নেদারল্যান্ডে হচ্ছে হেডকোয়ার্টার অফ গ্রিনপিস ইন্টারন্যাশনাল ইজ লোকেটেড অ্যাট আমস্টারডাম, নেদারল্যান্ড। ইকোমার্ক ইজ টু an Indian product which is, এটা হচ্ছে ইকোমার্ক হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে আছে মানে জিনিসপত্র আছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তার উপরে ইকোমার্ক পাওয়া যায়। যেরকম ISI মার্ক হয়, ইকো একটা মার্ক হয়। মানে আপনার খাবার আমরা যেগুলো খাই সেটা এনভায়রনমেন্ট খাবার, মানে সেটা যদি জৈব সার দিয়ে তৈরি হয় আপনি তাতেও মানে এই যে এই একটা মার্কটা মানে যেরকম ISO 9000, ISO 11000 মানে ISO সার্টিফিকেট, ঠিক সেরকমই একটা জিনিস হচ্ছে ইকো মানে সার্টিফিকেট। সেটা হচ্ছে এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে প্রোডাক্টটা যখন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তখন ওকে মানে ওটা ওইভাবেই তাকে বলা হচ্ছে। টু দ্য লেভেল অফ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কনজিউমার প্রোডাক্টস গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড হচ্ছে ইকোমার্ক। দেখুন সেম কোশ্চেন এখানে এসছে অন্যভাবে, ইকোমার্ক দেখুন ইকোমার্ক কি? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি জিনিস সের উপরে আপনি ওই মার্কটা লাগাতে পারবেন ISI এর মতো। আর এই যে ইকোমার্ক এটাও দেখুন অন্য একটা পরীক্ষা এসছে সেম, অর্থাৎ এইগুলো কি জন্য হচ্ছে? তার কারণ হচ্ছে যে এই যে ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্টগুলো নিয়েই সমস্ত স্টেটই তার কোশ্চেন ব্যাংক বানাচ্ছে, স্টেটের সিভিল সার্ভিসের জন্য, স্টেটের অন্যান্য সার্ভিসের জন্য। সেই জন্যই তো একই ধরনের জিনিস আপনি দেখতে পাচ্ছেন। সাস্টেনেবল এগ্রিকালচারাল মিনস, sustainable agriculture means হচ্ছে to utilize the land that is quality remain intact, মানে ল্যান্ড যে আছে সেই ল্যান্ডের কোয়ালিটি আমরা খারাপ করি কি দিয়ে? অজৈব সার দিয়ে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, এই বিভিন্ন ধরনের যে NPK যেটা বলা হয় সেইগুলো, এবং আরো বিভিন্ন ধরনের যে আমরা মানে কীটপতঙ্গের জন্য যে সমস্ত মানে ওষুধপত্র ব্যবহার করি গাছের জন্য মানে জন্য, সেটাকে ইউটিলাইজ ল্যান্ড সো দ্যাট সেটা ল্যান্ডের ব্যবহার করার ফলে কিন্তু ল্যান্ডের ডিগ্রেডেশন হয়, ল্যান্ডের ক্ষতি হয়, জমিতে ক্ষতি হয়। অর্থাৎ সাস্টেনেবল এগ্রিকালচার মিনস হচ্ছে এমনভাবে করতে হবে যাতে জমির ক্ষতি না হয়। ম্যাক্সিমাম থ্রাস্টটা দিতে হচ্ছে বায়োটিক যে সমস্ত সারপত্র আছে, এবং বায়োটিকভাবে কিভাবে মানে ইয়েটাকে কন্ট্রোল করা যেতে পারে, মানে বায়োটিকভাবে আপনার কি বলে যেটা মাটিকে কন্ট্রোল করা যেতে পারে এবং সেখানে ভালো চাষ করা যেতে পারে, সেই সেইটার জায়গাটাকেই এটা সাস্টেনেবল এগ্রিকালচারাল সেটাকেই মিন করে। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইন ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি ইন্ট্রোডিউস দ্য গ্রিনহাউস ফার্মিং ইন্ট্রোডিউস করেছে খুব রিসেন্টলি, সেটা হচ্ছে পাঞ্জাব।
আমাদের পাঞ্জাবে গ্রিন হাউস ফার্মিং জেনারেলি ইসরায়েলে হয় প্রচুর, এবং এখন আরও বেরানের যে সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলোতে সেন্ট্রাল এশিয়া বলছি, মানে আরব, ইরান, ইরাক, এই সমস্ত জায়গাতেও কিন্তু এই এই মানে ফার্মিং, গ্রিন হাউস ফার্মিংয়ের প্রচেষ্টা করা হচ্ছে এবং সেটা সাকসেসফুলও হচ্ছে। আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ হার্মফুল। হ্যাঁ, আরবানাইজেশন ইন্ডাস্ট্রিয়াল হার্মফুল। তো আরবানাইজেশন কিসের সঙ্গে যুক্ত? ফ্যাক্টরি, মিল, মানে বড় বড় কারখানা, আর কি তার সঙ্গে কি গ্যাস বেরোনো, কি বেরোনো, আর কার্বন ডাইঅক্সাইড এমিশন। সেটাই তো আমরা শহর বলি, আর আমরা তো সেখানেই থাকি, আর সেখানেই থাকতে আমরা বুঝতাম। আপনাদের যদি বলা হয় যে না, ওটা বাদ দিয়ে আপনি গ্রামে যেখানে কোনো কার্বন ডাইঅক্সাইড কম আছে সেখানে থাকুন, আপনি থাকবেন না। আপনি যেহেতু এই শহরে ভালো জীবনযাত্রা করবেন, কোথায় এসে? এই শহরে এসেই করবেন এবং শহরেই আপনি থাকবেন, এটাই স্বাভাবিক। তো মানে এই আরবানাইজেশনের ডিসিশন ইজ হার্মফুল। তারপর অল দ্য ফর ব্যালেন্স ডেভেলপমেন্ট আর এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এনভায়রনমেন্ট ইকোলজির জন্য খারাপ, তো এটা ব্যালেন্স ডেভেলপমেন্টের জন্য খারাপ। তারপরে ফর বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য খারাপ। তাহলে উত্তর কি? অল দ্য। তাহলে সমস্ত কিছুই হচ্ছে আমাদের এই যে শহর কেন্দ্রিক যে চলছে, ডেভেলপমেন্ট চলছে, সেটার জন্য ক্ষতিকারক। হোয়াট ইজ রিও 20 কনফারেন্স? এই যে মেনশন ইন দ্য নিউজ, ইট ইজ দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এর আগে আমরা অনেকবারই এই কথাটা বলেছি, আবার নতুন করে বোঝানোর ব্যাপার নেই। In the year of 1997, World Environment Conference organized in, এটা একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে এটা কিয়োটোতে হয়েছিল। এটা হচ্ছে মানে জেনারেল কনফারেন্স, মানে এক বছরে একবার করে হয় ইউনাইটেড নেশনসে, কিন্তু স্পেশাল কোনো ইস্যু হলে সেটা নিয়েও একটা জেনারেল কনফারেন্স ডাকা যেতে পারে। এই যে মানে অ্যাটমসফিয়ার যে চেঞ্জ হচ্ছে, অ্যাটমসফিয়ার যে আমাদের প্রতিদিন মানে ডিগ্রেডেশন হচ্ছে, এবং তারপরে আমরা দ্রুত আমাদের নিজেদের পৃথিবীর ধ্বংসের দিকে যাচ্ছি, সেটা এতই ইম্পর্টেন্ট, এবং সেই জন্যে তারা কিন্তু একটা স্পেশাল ইউনাইটেড নেশনসের একটা স্পেশাল কনফারেন্সই জেনারেল কনফারেন্স ডাকা হয়েছিল। এখানে মানে কোশ্চেনটাই একটু ভালো করে করলে ভালো হতো, যে জেনারেল কনফারেন্স, স্পেশাল জেনারেল কনফারেন্স অফ ইউনাইটেড নেশনস বললে জিনিসটা ঠিক দাঁড়াতো। এই 1997-এ সেটা হয়েছিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট মানে সেটা হয়েছিল, সেই জন্যই বলছি এটা কিয়োটোতে হয়েছিল। আর কিয়োটোতে হয়েছিল বলে কিয়োটো প্রোটোকল বলে একটা মানে এর যে মানে ডাইরেক্টিভস, অর্থাৎ কী করে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে চালাবো, আর পৃথিবীও মানে সাস্টেনেবলভাবে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তারপর ভালো থাকবে, তার একটা প্রোটোকল তৈরি করা হয়েছিল, যে এত পার্সেন্টের বেশি। এটা টার্গেট ছিল 2030-র মধ্যে আমাদেরকে এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা আর কোনোভাবেই গ্যাসের কার্বন ডাইঅক্সাইডের মাত্রা মানে আমাদের মানে মাত্রা কমিয়ে দেবো, এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনের মাত্রা বাড়াবো, এবং ব্যালেন্স বায়োলজিক্যাল সিস্টেম হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ওয়াজ এস্টাবলিশড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা দেখুন ঝাড়খণ্ড পিসিএস এসছে, এটা 2009-এ তৈরি হয়েছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে হয়েছে? 2009-এ। এই দেখুন এখন সবাই মানে এই যে পুকুর বন্ধ হলে কোথায় চলে যাচ্ছে? এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল মানে গ্রিন ট্রাইব্যুনালে চলে যাচ্ছে, বা সরি গাছ কাটলে গ্রিন ট্রাইব্যুনালে চলে যাচ্ছে। এটা কবে তৈরি হয়েছে? 2009। তার মানে আমরা ধীরে ধীরে কিন্তু 2030 টার্গেটের দিকে যাচ্ছি, যেখানে একদমই আমরা এনভায়রনমেন্টটাকে মানে সঠিক মাত্রায় ব্যালেন্স রাখতে পারবো। দ্য অথর অফ গ্রিন ডেভেলপমেন্ট ইজ, মানে গ্রিন ডেভেলপমেন্ট অথর হচ্ছে WM অ্যাডামস। এটা হচ্ছে আপনার গ্রিন ডেভেলপমেন্টের লেখকের নাম। The concerning global environment facility, which of the following statements are incorrect?
এটার মধ্যে হচ্ছে এরকম বড় বড় কোশ্চেন হলে পারে, খুব একটা বেশি মনে রাখার দরকার নেই। এটার মানেটা কি হচ্ছে, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট। মানে গ্লোবালের মানে সারা বিশ্বে যে এনভায়রনমেন্টের যে পরিবেশ ফ্যাসিলিটি, পরিবেশের যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি হচ্ছে ফলোইং স্টেটমেন্টস আর কারেক্ট, মানে কোনটা ঠিক। ইট অবজার্ভ ফিনান্সিয়াল mechanism for conservation of biological diversity and United Nations framework conservation of climate change। এটা হচ্ছে তার উত্তর, ঠিক আছে। মানে ইউনাইটেড নেশনস যে প্রচেষ্টা চালাচ্ছে আমাদের ইয়েতে মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টের, সেটাই হচ্ছে মেইনলি এখানে বলা হয়েছে। দ্য প্লেস পাঁচলান্দা which has been in the news for দরকার নেই, এটা কেরালার একটা ব্যাপার, এটা মানে ইকোলজির মধ্যে পড়লেও খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু নয়। এনভায়রনমেন্টাল প্রোটোকল হুইচ প্রোটেকশন অ্যাক্ট is also known as আমব্রেলা লেজিসলেশন। আমব্রেলা লেজিসলেশন অর্থাৎ আমাদের ছাতার মতন আমাদেরকে যে আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য যে আইন করা হয়েছে, সেই মানে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, একে আমব্রেলা লেজিসলেশন সেই জন্য বলা হয়। অর্থাৎ ছাতার মতন একটা আইন, ঠিক আছে, যেটা আমাদেরকে বাঁচানোর জন্য করা হয়েছে প্রকৃতি ডিগ্রেডেশন থেকে। দ্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রাইজাল অ্যান্ড কমিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই অর্থাৎ মানে এই যে প্রাণীকুল এবং উদ্ভিদ প্রাণীকুল নিয়ে যে মানে অ্যাপ্রাইজাল, প্রাণীকুল কীভাবে বাঁচবে এবং প্রাণী মানে সমস্ত প্রাণীকুল কীভাবে বাঁচবে, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা কবে হয়েছিল। অ্যাপ্রাইজাল কমিটি ইজ কনস্টিটিউটেড আন্ডার দ্য এই যে এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986। অর্থাৎ দেখুন ওই প্রথমে দেখে নিয়েছি যে 1986 এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট ইম্পর্টেন্ট ছিল। অ্যাজ এ রেজাল্ট অফ দ্য, এরকম বড় বড় কোশ্চেনের কোনো মানে উত্তর মানে খুব একটা বেশি জানার দরকার নেই, মানে তাও আমি বলে রাখছি। অ্যাজ এ result of the survey, as a result of the survey, the National Geographic Society and an international polling firm Global Scan gave India top rank in Green Desk 2009 score. What is this source? মানে একটা সংস্থা তারা করেছিল, মানে সার্ভে করে ইন্ডিয়াকে জিওগ্রাফিক সোসাইটি, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং একটা ইন্টারন্যাশনাল একটা ফার্ম, তাদের মাধ্যমে করে ইন্ডিয়ার টপ র্যাঙ্ক পেয়েছিল যে এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য। মানে ঠিক আছে কোশ্চেনটা, তবুও এখন তখনকার হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে বেটার ছিল, যে সময় ছিল 2010 সালের জন্য। এটা মনে রাখা, ইট ইজ এ মেজারমেন্ট অফ এনভায়রনমেন্ট মেন্টালিটি মানে সাস্টেনেবল কনজিউমার্স টু বি হ্যাভিং আওয়ার ইন ডিফারেন্ট কান্ট্রিজ। মানে বিভিন্ন দেশে যে এনভায়রনমেন্টের সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তাতে ইন্ডিয়া সব থেকে এগিয়ে আছে সাস্টেনেবল ডেভেলপমেন্টে নিয়ে কাজ করার জন্য। তাই তো 86-এ আমরা আইন বানিয়ে ফেলেছি ইন্ডিয়ান প্রোটেকশন অ্যাক্ট, যেখানে 72-তে সবে শুরু হয়েছে। কিয়োটো প্রোটোকল তারপরে এসছে, তো রিও তারপরে এসছে, আমরা তার আগে আইন বানিয়ে ফেলছি কীভাবে। তো অনেক ক্ষেত্রে সত্যি কথা ঠিক, এবং এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা দিয়ে বানানো যেতেই পারে, কোনো অসুবিধা নেই। তারপর 1986-এর আগে অন্য কোন দেশ মনে হয় না এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বানিয়েছে, ইন্ডিয়া ছাড়া। এবার হচ্ছে which of the following is the best strategy for environment friendly atmosphere development in Indian agriculture? Mixed cropping, organic manure or nitrogen fixing plant and best parasite crop varieties। মানে এটাকে ব্যবহার করলে which of the following is the best strategy, কিভাবে environment friendly sustainable development in ইন্ডিয়ান এগ্রিকালচারে করা যেতে পারে। কি মিক্সড ক্রপিং, মানে বিভিন্ন ধরনের ক্রপকে একসঙ্গে
একসঙ্গে করা হলে পরে ওর মধ্যে বায়োডাইভার্সিটি আসবে। যে সমস্ত মানে একটা যে পতঙ্গ ক্ষতি করছে একটা ইয়েকে, মানে একটা ইয়েকে, এগ্রিকালচারাল প্রোডাক্টকে, এগ্রিকালচারাল চাষবাসকে, তারা হয়তো এইখানকার যে মানে ইয়েটা প্রজাতিটা এটাকে ক্ষতি করছে, এটা সেই প্রজাতিটা হয়তো অন্য প্ল্যানেটের ক্ষতি করছে, সে এর খাদ্যবস্তু সেই ইয়েটা পতঙ্গটা। ফলে একটা ব্যালেন্স চলে আসে। অর্থাৎ মাল্টি ক্রপ একসঙ্গে যদি আপনি ইয়ে করেন, এবং নাইট্রোজেন ফিক্সিং প্ল্যানেট, নাইট্রোজেন মানে ইয়েতে বেশি দিতে হবে, এবং রিসাইকেল ক্রপ ভ্যারাইটিস, এবং ক্রপ ভ্যারাইটিস রিসাইকেল করতে হবে। মানে এইবার যদি আমি গম করি, পরের বার অন্য জিনিসের চাষ করতে হবে, হয়তো পরের বার আখের চাষ করলাম, তারপরের বার বেগুনের চাষ করলাম, এইভাবে যে সাইকেল করলে পারে তবে ল্যান্ডের অবস্থা ভালো থাকে। দ্য ইনভেস্টিগেটরস অফ ন্যাশনাল ফার্মিং ওয়াজ হচ্ছে ইনভেস্টিগেটর অফ ন্যাশনাল ফার্মিং হচ্ছে মানসাবু ফুকুওকা। এটা মানে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু মনে রাখবেন। দ্য ইনভেস্টিগেটর অফ এই যে ন্যাচারাল ফার্মিং ইনভেস্টিগেশন কে করেছিলেন? মানসাবু ফুকুওকা। Which country introduced the Green Army Environment Consideration? Green Army কোন যে করেছে? এটা হচ্ছে ইজিপ্ট, not Egypt. This is Australia. অস্ট্রেলিয়া করেছে সম্ভবত, ইজিপ্ট নয়, মানে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, বাট আপনাদের একবার চেক করে নেওয়া উচিত দেখার আগে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2020 was enacted in the following of the provision of the Constitution of India. এটা বলছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 was enacted in consequence of the which of the following provision of the Constitution of India. কনস্টিটিউশনের কোন ধারা অনুযায়ী এটা হয়েছে, মানে আপনার মানে কোন ধারা অনুযায়ী এটা ইয়ে হয়েছে আর কি, সেটা হচ্ছে এইটা, রাইট টু হেলদি এনভায়রনমেন্ট, পার্ট অফ লাইফ আন্ডার আর্টিকেল 21। অর্থাৎ কনস্টিটিউশনে বলাই আছে জীবনের অধিকার হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, তার মধ্যে এসে যায় এই মানে ইয়েটা, এনভায়রনমেন্টটা গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট কিন্তু তার মধ্যেই আসে। অর্থাৎ গ্রিন ধ্বংস করলে আর আমাদের মানে রাইট টু বেঁচে থাকার অধিকারটা কিন্তু নষ্ট হচ্ছে, সেই জন্যে ওটা ওর মধ্যেই পড়ছে। মানে এই রাইট টু এনভায়রনমেন্ট পার্ট অফ রাইট টু লাইফকে অ্যাফেক্ট করছে। মানে গাছ কাটাটা কিন্তু রাইট টু লাইফে অ্যাফেক্ট হচ্ছে। গাছ কেটে গেলে তো কেটে ফেললে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে, ফলে কী হবে, মানুষ মারা যাবে, পরবর্তী প্রজন্ম আর মানুষ মারা যাবে। তো ফলে এটা আমাদের কি আঘাত করছে, সংবিধানের কোন ধারাকে আঘাত করছে? 21। সেখানে কি আছে? রাইট টু লাইফ। Which conference agenda 21 summit was news considered the following statement? এটা হচ্ছে it is a global action plan for sustainable development, agenda 21। এই agenda 21 এটা হচ্ছে উত্তর হচ্ছে একমাত্র একটা, it is a global action plan for sustainable development। এটা মানে স্যার, which of the following is related with protection of ecological balance প্রোটেকশনের জন্য মানে কি দরকার? ফরেস্ট পলিসি, হ্যাঁ একটা নিশ্চয়ই ভালো ফরেস্ট পলিসি দরকার। তারপরে কি? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট তো আমরা আমাদের আছে 86 আমরা পড়েছি, এটা আগে পড়লাম, আমরা জানলাম। ইন্ডাস্ট্রিয়াল পলিসি দরকার, হ্যাঁ কম কার্বন এমিশন করে, কম ফসিল ফুয়েল ব্যবহার করে কিভাবে ইন্ডাস্ট্রি করা যায়, ইন্ডাস্ট্রি বাড়ানো যায় সেটা করা। এডুকেশনাল পলিসি যুক্ত না হলে তো মানুষের মধ্যে সেন্সই ক্রিয়েট হবে না, যে আমাদের তৈরি করতে হবে, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হবে, এবং পরবর্তী প্রজন্মকে বেঁচে রাখার মতন করতে হবে, এবং নিজের প্রজন্মকেও বেঁচে রাখার মতন করতে হবে। তার মানে অল দ্য অ্যাবভ উত্তর হওয়া উচিত, অল দ্য অ্যাবভ, সবগুলোই কারেক্ট, অল দ্য অ্যাবভ।
গুড নাইট টুডে। আবার দেখা হবে এই পুজোর মধ্যে, এটা দিলাম তবু মানে আপনারা কিছু মনে করবেন না, মাঝখানে সময় পেলে দেখবেন, না পেলে পরে পুজোর পরে দেখে নেবেন, কোনো অসুবিধা নেই, তাড়া নেই, দেওয়া থাকবে, দেখলে দেখবেন, না থাকলে পুজোর পরে আনন্দ ফুর্তি করার পরে দেখে নেবেন। তবে আমার মনে হয় আনন্দ ফুর্তির মাঝে একটু পড়াশোনার মধ্যে থাকলে ভালোই যায়। টুডে গুড নাইট, সবাই ভালো থাকবেন।